আলো আধারিতে ঘেরা এই রহস্যময় দুনিয়ায় যা দেখি তা কি আদৌ সত্যি? যা ঘটে তা কি স্বাভাবিক, নাকি সাজানো কোনো ছক? যেখানে আলো আধারির খেলায় আমাদের চোখ যা বিশ্বাস করে, মস্তিষ্ক তাকেই বাস্তব বলে ধরে নেয়। নিজের স্মৃতি যদি সবচেয়ে বড় শত্রু হয়, তবে কোথায় খুঁজবেন আশ্রয়? বিশ্বাসঘাতকতার এই বিষাক্ত ফাঁদে পড়লেই বোঝা যায় এই সবই আসলে মায়া। সাটন্স ক্লাসিক্সের আমাদের আজকের গল্প মেঘাদ্রি দাসের লেখা মায়া। মেঘাদ্রি দাস স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব মডার্ন সায়েন্সের প্রথম বর্ষের একজন ছাত্র, সাথে সাথে তিনি একজন পেশাদার লেখকও। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মেঘাদ্রি দাসের কলমে মায়া। বাতাস ভারী হয়েছিল ফরমালিন, ঘাম, পুরনো কাগজপত্র এবং লাশের গন্ধে। প্যাথোলজি বিভাগটা ছিল মূল ভবনের পেছনে, এমন এক জায়গায় যেন যুদ্ধের সময়কার কোনো পরিত্যক্ত বাংকার। জানালাগুলিতে লোহার গ্রিল সাটা, আলো আধারিতে ভরা করিডোর, সবশেষে একটা ছোট দরজা, মর্গের প্রবেশদ্বার। ডক্টর অভিজিৎ সরকার, মর্গের প্যাথোলজিস্ট, নিজের ডেস্কে বসেছিলেন। দাঁতের ফাঁকে চাপা সিগারেটের ধোঁয়ায় তার মুখ ঢেকেছিল। একপাশে পুরনো খবরের কাগজ আর সামনে রাখা কাচের ট্রে। গত 2 দিন ধরে সে বাড়ি যায়নি। ইদানিং লাশের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় সবই তরুণ তরুণীর দেহ। কেউ নকশাল, পুলিশের এনকাউন্টারে মারা গেছে, তো কেউ ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। অ্যাস্ট্রেতে সিগারেটের ছাইটা ঝেড়ে সেটাকে সেখানেই দুমড়ে রেখে দিল। তখন কানে এলো স্ট্রেচারের চাকা আর জুতোর শব্দ, দ্রুত এবং জোরালো। দরজা ঠেলে ডক্টর অভিজিতেরই সমবয়সী এক মহিলা ঢুকল। বৃষ্টিতে ভেজার ফলে সাদা নার্সের ইউনিফর্মটা গায়ে লেপ্টে আছে। 5 নম্বর ওয়ার্ডের নার্স সুদীপা ক্লান্তি মেশানো গলায় বলল, ডক্টর সরকার, আপনার সঙ্গে রাত কাটানোর জন্য একজন বিশেষ ব্যক্তিকে এনেছি। তার গলায় ক্লান্তির সঙ্গে মিশেছিল রসিকতার আভাস। অভিজিৎ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার সামনের ট্রলিতে চাদরে ঢাকা একটা লাশ। বিরক্তির থেকেও সুদীপার আশাটা তার কাছে একটা টাটকা বাতাসের মতো। সুদীপার সঙ্গে তার আলাপ এই হাসপাতালে। হাসপাতাল থেকে মর্গে লাশ আনার দায়িত্বটা বোধহয় সুদীপার জন্যই রাখা আছে, তাই প্রায়শই দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা গাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছে। দুজনে সমবয়সীও বটে। সুদীপাকে দেখেই সে হেসে বলে উঠল, আরে মিস সুদীপা যে, তোমাকে ছাড়া কি আমার রাত কাটে? লাশের সঙ্গে তো আর গল্প করে কাটানো যায় না। তা কে পাঠিয়েছে? সুদীপা বলল, এমার্জেন্সি ওয়ার্ড থেকে কল এসেছিল। পুলিশ একটা বেওয়ারিশ লাশ এনেছে, নদীর ধার থেকে পাওয়া গেছে। এত রাতে? কথাটা বলে অভিজিৎ লাশের মুখের উপর থেকে চাদরটা সরালো। একটা নারীর মৃতদেহ। তার মুখে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে, যেটাকে ভয়ঙ্কর সুন্দর বলা যায়। চোখ খোলা, ঠোঁটের কোণে যেন একটা প্রশ্ন আটকে আছে। সেরকমই তো বলেছে, কিন্তু আমার অন্যরকম লাগছে, যেন ওকে কেউ মেরে নদীতে ফেলে দিয়েছে। কয়েক সেকেন্ডের নীরবতা। শুধুমাত্র ফ্রিজারের ভেতর থেকে আসা গো গো শব্দ ছাড়া আর কোনো আওয়াজেরই অস্তিত্ব নেই। নাম? জানা যায়নি, তবে তুমি চাইলে একটা নাম দিতেই পারো। অভিজিৎ মেয়েটার মুখের দিকে তাকালো। তার মায়া ভরা মুখের মধ্যে অভিজিৎ যেন কিছু একটা দেখতে পেল, যেন এই মুখ তার বহুদিনের চেনা, অথচ সে কখনো এই মেয়েটিকে দেখেনি। অভিজিতের মুখ দিয়ে একটাই শব্দ বেরিয়ে এলো,
মায়া। অভিজিৎ তার চায়ের কাপে চুমুক দিল, মুখ দিয়ে একটা তৃপ্তিসূচক শব্দ করে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসলো। গতকাল রাত থেকেই তার মাথায় একটা চিন্তা অনবরত ঘুরপাক খাচ্ছে। গতকালের রাতে আসা লাশটা, যার নাম দিয়েছিল মায়া, তার অটোপসি করা হয়নি এখনো। অভিজিতের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সে যেন মায়াকে চেনে, বহুদিনের সম্পর্ক দুজনের। কিন্তু ভাববার বিষয় হলো, মায়াকে কোনোদিন সে নিজের চোখে দেখেনি এর আগে। তবে মায়ার প্রতি একটা টান অনুভব করছে অভিজিৎ, এক অজ্ঞাত আকর্ষণ, যেটা তার কাছে খুব একটা পরিচিত নয়। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে অভিজিৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর লাশ রাখার ফ্রিজারের দিকে পা বাড়ালো। মায়াকে রেখেছে 30 নম্বর ড্রয়ারে। ড্রয়ারটাকে টেনে খুলল সে এবং সামনের মুখটার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। লাশের সারা মুখে এক অদ্ভুত অবর্ণীয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। মুখের উপর পড়ে থাকা এক গোছা চুল যেন কিছু আড়াল করার চেষ্টা করছে। অভিজিৎ চেয়ে রইল লাশটার দিকে। একজন ডাক্তার হিসাবে নয়, শুধু একজন মানুষ হিসাবে সে যেন সেই লাশটার প্রেমে পড়ে গেছে। ধীরে ধীরে হাত বাড়ালো অভিজিৎ, চুল সরিয়ে দিল তার কপাল থেকে। গ্লাভস হাতে তার গাল স্পর্শ করল সে। বরফ ঠান্ডা, কিন্তু অভিজিৎ অনুভব করল সে যেন জীবন্ত। এই নীরবতার মধ্যে যেন সেই সবচেয়ে জীবন্ত হয়ে উঠেছে। সোজা হয়ে দাঁড়ালো সে, চোখে কাজের ছায়া। স্ক্যাম্পল হাতে নিল, অটোপসি শুরু করল। প্রতিটি কাঠ ছিল নিখুঁত, বইমাফিক, কিন্তু বুকের খাঁচা খুলতে খুলতে, ফুসফুস, হৃদয় সবকিছু পরীক্ষা করতে করতে এক অজানা ব্যথা চেপে ধরল। অটোপসি করা শেষ, সবকিছু লেখা যাবে পরে, কিন্তু কিছু একটা বাকি রয়ে গেল। তার চোখ থেমেছিল ওর ঠোঁটের উপর, একটু মৃত ঠোঁট, সেলাইয়ের দাগে বাঁধা, নিঃশব্দ আর নির্জন। তবুও সেই ঠোঁটে একটা অদৃশ্য টান ছিল, এমন এক আকর্ষণ যা সে বোঝাতে পারত না, বোঝাতে চাইতও না। বিজ্ঞান মাথা থেকে মুছে গিয়েছিল এই মুহূর্তে। এখানে শুধু ছিল এক পুরুষ ও এক নারী। যদিও সে মৃত, তবুও সে তার চোখে বেঁচে। তার আঙুল মায়াকে স্পর্শ করল। ঠোঁটের উপর গ্লাভস পরা আঙুল রেখে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর মাথা নামালো, চোখ বন্ধ করে নিল, যেন নিজের অপরাধবোধ ঢেকে দিতে চায়। অথচ সেই অপরাধবোধই তার উত্তেজনার অংশ হয়ে উঠেছে। ঠোঁটে ঠোঁট ঠেকল, প্রথমে হালকা, মনে হলো বড় স্পর্শ করছে। তবুও সে সরে এলো না, বরং এগিয়ে গেল আরও। চুম্বন আরও গভীর হলো, ঠোঁট চেপে ধরল, সেলাইয়ের উপরেই যেন ভিতরের নিবিড়তা চুষে নিতে চায়। তার নিঃশ্বাস ভারী হচ্ছিল, চুম্বনের উষ্ণতায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। অভিজিৎ সেই মুহূর্তের একেবারে গভীরে ডুবে গিয়েছিল। একটা প্রাণহীন দেহ, থেমে যাওয়া হৃদয়, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা অন্ধকার গভীরের দিকে। অবশেষে সে পিছিয়ে এলো, কাপা ঠোঁট আর বুকের ভিতর হাহাকার। মায়া আগের মতোই চুপ, নিঃশব্দ, কিন্তু অভিজিৎ জানত সে এই চুম্বনের মধ্যে এক জীবন্ত মুহূর্ত চুরি করে নিয়েছে। সেই একটা মুহূর্ত যা শুধুমাত্র তার। টেলিফোনের রিংয়ের শব্দে কাগজ থেকে চোখ ফেরালো অভিজিৎ। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে সায়নের গলা ভেসে এলো। সায়ন চৌধুরী, কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার। বলল 2 ঘন্টার মধ্যে এখানে আসছে একটা লাশ দেখার জন্য। অভিজিৎ বলল, অসুবিধা নেই, চলে আয়। অভিজিতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সায়নের। সায়ন বলল, ব্যাপারটা খুব জটিল, বুঝলি অভি, তাই নিজের চোখে ভালো করে না দেখে কিছু বলতে পারছি না। অভিজিৎ বলল,
আমি এখন মর্গেই আছি, তুই চলে আয়। কেসটা খুব ইন্টারেস্টিং নাকি? হ্যাঁ, এক প্রকার তাই বলা যায়। গিয়ে বিস্তারিত বলবো, এখন রাখলাম। সত্যি সত্যি ফোন ছাড়ার ঘন্টা দুয়েকের মধ্যেই চলে এলো সায়ন। প্রথমে অভিজিতের শরীর এবং বাড়ির খবর ইত্যাদি নিয়ে দু একটা প্রশ্ন করে নিয়ে লাশের নাম বলল আর ছবি দেখালো। অভিজিৎ রেকর্ডের খাতা খুলে লাশের নাম খুঁজে দেখে নিল সেটা কত নম্বর ড্রয়ারে আছে। তারপর সেদিকে পা বাড়ালো। ড্রয়ার খুলতে সায়ন খুঁটিয়ে খুঁটিয়ে লাশটা পরীক্ষা করে নিল এবং বুক পকেট থেকে একটা নোটবুক বার করে প্রয়োজনীয় তথ্য লিখে নিল এবং পরে অভিজিৎকে বলাতে সে আবার লাশটাকে ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে দিল। অভিজিৎ সায়নকে জিজ্ঞেস করল, কেসটা খুব জটিল মনে হচ্ছে। সহজসাধ্য কেস কি আমার কপালে জোটে? এক একটা কেস এমন মনে হয় যে ভাবতে গিয়ে মনে হয় এর থেকে রকেট সায়েন্স বোধহয় অনেক সহজ। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আসল কেসটা কি? অদ্ভুত রহস্যময় মৃত্যু ভাই, এর আগে এরকম আমি কখনো দেখিনি। এক 50 বছরের ভদ্রলোক, তার বাথরুমে খুন হয়েছে। বেশ ধনী ব্যক্তি, শহরে বেশ কয়েকটা জুয়েলারি শপ আছে ওনার। তার মৃতদেহ পাওয়া গেছে বাথরুমের বাথটবে। বাথটবটার জল পুরো রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। ক্ষতবিক্ষত শরীরের রক্ত জলে মিশে পুরো বাথটবটা ভরে রেখেছিল। দৃশ্যটা ভাবতেই গায়ে কিরকম কাটা দিয়ে উঠছে রে। আর বলিস না, আমার বোনকে ওই বাথরুমের ছবিটা দেখাতেই সে বমি করে ফেললো। তার বাড়ির লোক এও বলেছে যে এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। মানে ভুতুরে ব্যাপার নাকি? বাড়ির লোক এই মৃত্যুকে ভৌতিক বা অলৌকিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, কারণ প্রত্যেকেরই কিছু কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। যেমন ভিকটিমের স্ত্রী, তিনি বলছেন যে তিনি নাকি তার স্বামীর ঘরে গভীর রাতে অন্য পুরুষের গলার আওয়াজ শুনতে পেয়েছেন, অথচ তিনি যখন চুপি চুপি ওনার ঘরে উঁকি মেরে দেখেন তখন দেখেন তার স্বামী ঘুমিয়ে আছেন। পরে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করায় তিনি নাকি হেসে উড়িয়ে দিয়েছিলেন। তো এরকমই ঘটনার বিবরণ বাড়ির প্রত্যেকেই দিয়েছেন, যেগুলোর কোনো যুক্তিই নেই। তুই ভূতে বিশ্বাস করিস? আচ্ছা, তোর কি মনে হয় ভূত বলে আদৌ কিছু আছে? ভূত আছে কি জানি না, আর যার অস্তিত্ব নিয়ে সংশয় আছে তা আমি বিশ্বাস করি না। তবে আমি আত্মাই বা শোলে বিশ্বাস করি। সোলের কনসেপ্ট কিন্তু এখনও সায়েন্টিস্টদের কাছে পরিষ্কার নয়। এরকম একটা বিষয়ে বিশ্বাস করাটা বোকামো নয় কি? শোলের কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যদিও তা সম্পূর্ণ সত্যি প্রমাণিত হয়নি। কিন্তু তুই আত্মাকে এইভাবে ভাবতে পারিস যে আত্মা হচ্ছে এক উঁচু ফ্রিকোয়েন্সির শক্তিকেন্দ্র, যা ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর বাইরে বিরাজমান। তড়িৎচুম্বকীয় শক্তিকেন্দ্র আর আমাদের যে অবচেতন মন আছে, সেটা এই আত্মা বা সোল নামক একটি বস্তু, যা একটি নন ডিটেক্টেবল ফর্ম অফ এনার্জি। তার এক প্রকার আর্থলি ইন্টারফেস বা প্রতিনিধিত্ব বলতে পারিস। অবশ্যই এগুলো সবই হাইপোথিসিস। আচ্ছা, আত্মা বা সোল কখনো দেখা যায়? চোখে দেখা যায় না, যেহেতু এটা একটা অমর, দ্রব্যহীন, অদৃশ্য শক্তি, যা আমাদের ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। কিন্তু অনেকে যে বলে তারা নাকি মৃত ব্যক্তিদের আত্মা দেখতে পায়, সেটা কিভাবে ব্যাখ্যা করবি? বেশিরভাগ বিজ্ঞানীরা এবং দর্শনবিদরা মনে করেন যে আত্মার সাক্ষাৎ পাওয়া হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই নয়, সাইকোলজিক্যাল স্ট্রেস বা একটা নিউরোলজিক্যাল ফেনোমেনা। আরও কিছুক্ষণ এইভাবে কথাবার্তা হওয়ার পর সায়ন সেদিনকার মতো বিদায় নিল। কাজ শেষ করে তার চেয়ারে বসল অভিজিৎ। ঘড়িতে রাত 12:30 বাজে। সারাদিন কাজের চাপে মায়ের ড্রয়ারটা একবারও খোলা হয়নি। হঠাৎ মনে পড়াতে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল ড্রয়ারের দিকে, টেনে খুলল সেটাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মায়ের মুখটা দেখল সে। এখনো ওটায় প্রয়োজনের থেকে একটু বেশি শান্তি ছড়িয়ে আছে। তার ঠোঁটের দিকে চাইল সে। তার উদ্দেশ্য একটাই, মায়ার ঠোঁটের স্বাদ পেতে চায় সে। সে আর দেরি না করে ঝুঁকে পড়ল মায়ার মুখের উপর।
এবং ঠোঁটে ঠোঁট রেখে গভীরভাবে চুম্বন করল। কয়েক মিনিট পর সে উঠে দাঁড়ালো এবং নিজের চেয়ারের দিকে পা বাড়ালো। হঠাৎ একটা শব্দে তার পা থেমে গেল। সে ঘুরে দেখল মায়ার ড্রয়ারটা একটু খুলে গেছে। ভাবল হয়তো ঠিকভাবে লাগানো হয়নি, তাই সে আবার গিয়ে লাগিয়ে দিল ড্রয়ারটা। যখন সে ফিরে যাবে ঠিক তখনই একটা ধাতব শব্দের আওয়াজে অভিজিৎ ফিরে তাকালো এবং তারপর যা দেখল তাতে সে ওইখানেই জমে গেল। ড্রয়ারের ভেতর থেকে কয়েকটা ফ্যাকাশে নীল হয়ে যাওয়া আঙুল বেরিয়ে আসছে। গাঁটের জায়গাগুলো ফুলে উঠেছে। তার হাত, বাহু, বেঁকে যাওয়া কবজি ধীরে ধীরে বেরিয়ে এলো। পুরো শরীরটাই বেঁকে চুড়ে বের করে ড্রয়ার থেকে বেরিয়ে এলো মায়া। কোনো তাড়াহুড়ো নেই, টানা হ্যাচড়া নেই। তার অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতির ব্যবহারটাও অত্যন্ত শান্তিময়। যখন তার উপরের শরীরটা বেরিয়ে এলো, মাথাটা একদিকে হেলে পড়ল। ভেজা চুলগুলো মুখে লেপ্টে আছে, ঠোঁটটা অল্প ফাঁক করা। আর চোখ, না, চোখ বলতে কিছুই নেই। তার বদলে রয়েছে দুটো অন্ধকার গর্ত, যেখান থেকে বইছে ঘন রক্তের ধারা। টপ টপ করে চুইয়ে পড়ছে, যেন বহুদিনের চেপে রাখা দুঃখ চোখ দিয়ে বয়ে যাচ্ছে। সে ধীর গতিতে অভিজিতের দিকে এগিয়ে আসছে। তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, যেন একটা মোমের পুতুল। আর অভিজিৎ, সে তখন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে দেয়ালের দিকে। মায়াকে পাশ কাটিয়ে বা ধাক্কা দিয়ে ফেলে দরজার দিকে এগিয়ে যাওয়ার সাহসটা তার নেই। তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে চেঁচাতে পারছে না, গলায় যেন কথা আটকে গেছে। একটা সময় তার পিঠ দেয়ালে ঠেকে গেল, আর যাওয়ার কোনো পথ নেই। যে মানুষটাকে মৃত অবস্থায় তার এত সুন্দর লাগছিল, সেই একই মানুষকে জীবন্ত দেখে সে ভয়ে কথা পর্যন্ত বলতে পারছে না। তার হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়ে গেছে। মায়ার রক্তে জলে ভেজা নগ্ন শরীরটা ধীরে ধীরে এগিয়ে আসছে। অবশেষে অভিজিতের একেবারে সামনে এসে দাঁড়ালো সে। আস্তে আস্তে একটা হাত উপরে তুলে হাতের একটা আঙুল দিয়ে অভিজিতের বুকের এক পাশে রেখে চাপ দিতে থাকলো মায়া। ধীরে ধীরে আঙুলটা অভিজিতের কোট, জামা, গেঞ্জি ভেদ করে তার বুকের ভিতর চামড়া ফুঁড়ে ঢুকে গেল। ক্ষতস্থান থেকে রক্ত বেরোতে লাগলো অনবরত। মায়া তার রক্তে ভেজা আঙুলটা বার করে আঙুলে লেগে থাকা রক্তটা চুষে নিল আর মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর ঘরের লাইটটা একবার ফ্লিকার করলো। হঠাৎ একটা ধাতব শব্দ, মনে হয় ড্রয়ার বন্ধ হওয়ার শব্দ। হঠাৎ শব্দে তার জ্ঞান ফিরে এলো। কোথায় মায়া? কেউ তো নেই। অভিজিৎ তার বুক স্পর্শ করল। না, কোথায় রক্ত? পরিষ্কার সব কিছু। মায়ার ড্রয়ারের দিকে তাকালো সে। মায়ার ড্রয়ার তো বন্ধই আছে। পুরোটাই কি তবে হ্যালুসিনেশন ছিল? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বই পড়তে পড়তে কখন যে চোখ দুটো ভার হয়ে এসেছিল অভিজিৎ বুঝতে পারেনি। নিজের অজান্তেই ঘুমের কোল ঢলে পড়েছিল সে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। বুকের উপর একটা ভার অনুভব করল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল মায়া তার পেটের উপর বসে আছে। তার নীলাভ ঘামে ভেজা ত্বক জানালা দিয়ে আসা মৃদু চাঁদের আলোয় চকচক করছে। অভিজিৎ তার বুকের উপর মায়ার আঙুল অনুভব করল। তার আঙুলের ডগায় থাকা নখ তার বুকের চামড়া ভেদ করে দিচ্ছে। সেই ছিদ্র দিয়ে রক্ত বেরোতে লাগলো। ক্ষত থেকে পাতলা রক্তের ধারা তার পোশাক ভিজিয়ে দিচ্ছে। সে তার নখ আরও গভীরে নিক্ষিপ্ত করে তার বুক আঁচড়াতে লাগলো ধীরে ধীরে।
প্রতিটি আঁচড় ছিল নিঃশব্দ চিৎকার। অভিজিৎ ব্যথায় কাতরাতে লাগলো। তার নখগুলো অবশেষে বুক থেকে সরল, কিন্তু যন্ত্রণা মিলিয়ে গেল না। ধীরে ধীরে কাঁপতে থাকা একটা হাত মায়া তার বুকের ক্ষতের উপর রাখলে তার তালুতে অভিজিতের বুকের রক্ত লেগে গেল। দুটি হাত রক্তে ভিজিয়ে সে তুলে নিল। তারপর দু হাত দিয়ে মুখ ঢেকে সে সারা মুখে রক্ত মাখতে লাগলো। তার ফ্যাকাশে ত্বক গাঢ় রক্তে লাল হয়ে উঠল। কপাল থেকে গাল পর্যন্ত রক্তের লাল দাগ ছড়িয়ে পড়ল। থুতনির নিচ দিয়ে রক্ত ঝরছিল। রক্তমাখা মুখ তার চোখের সামনে ঝাপসা হয়ে এলো, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ শ্বাসরোধকারী ওজন উঠে গেল। অভিজিৎ নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল। অভিজিৎ চোখ খুলে দেখল অন্ধকার ঘরে সে একা। দ্রুত তার বুকে হাত দিয়ে দেখল যে কিছু হয়েছিল কিনা। না, সব তো ঠিকই আছে। কোনো আঁচড় বা রক্তপাতের ন্যূনতম চিহ্ন তো নেই। পাশের রাখা শরদিন্দু অমনি পাশে চোখ পড়ল তার। অভিজিৎ ঠাওর করার চেষ্টা করছিল যে এটা কোনো দুঃস্বপ্ন ছিল কিনা। সে রাতে অভিজিৎ আর ঘুমাতে পারেনি। এই দিনের ঘটনার পর বেশ কিছুদিন নির্বিঘ্নে কেটে গেল, কিন্তু অভিজিতের মনের অবস্থা খুব একটা ভালো নয় বললেই চলে। সে কিছুদিন হাসপাতালেও যায়নি, বাড়ি থেকে বেরোয়নি। সে এক দ্বন্দ্বে ভুগছে। সে কিছুদিন আগে কি দেখেছিল, কাকে দেখেছিল? সবটাই কি তবে হ্যালুসিনেশন? কেন হচ্ছে? সে যতদূর শুনেছে মানুষ প্রেমে পাগল হলে হ্যালুসিনেট করে, কিন্তু সে তো এক মৃত ব্যক্তিকে পছন্দ করে, যার হৃৎপিণ্ড থেমে গেছে, যার শিরা উপশিরা বা ধমনীতে রক্তের চলাচল নেই। সে তাকে কেন বারংবার দেখছে, তাও এমন ভয়াবহ পরিবেশে? অভিজিৎ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সুদীপা এসেছে। কি ব্যাপার অভিজিৎ, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ ডুব মারলে? শরীর ভালো আছে তো? সুদীপা প্রশ্ন করতে করতে ঘরে ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিল। অভিজিৎ কিছু না বলে সুদীপাকে জড়িয়ে ধরল। সুদীপা, আমাকে বাঁচাও, ওই মেয়েটা আমাকে। সুদীপা তাকে জড়িয়ে ধরে বলল, কোন মেয়েটা অভিজিৎ? ওই 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 লাশটা, ও আমাকে বারবার দেখা দিচ্ছে। আমার শরীর চিরে রক্ত শুষে নিচ্ছে। কি বলছো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না না সুদীপা, আমি সত্যি বলছি। ঠিক আছে, তোমার সব কথা শুনবো, কিন্তু তার আগে একটু শান্ত হও। সুদীপা অভিজিৎকে সোফায় বসালো। শরীরের কি অবস্থা করেছো? চুল উস্কো খুস্কো, চোখ লাল হয়ে আছে, চোখের নিচে কালশিটে পড়ে গেছে, দাড়িটাও তো কামাওনি। বাবা, মুখ দিয়ে ভর ভর করে মদের গন্ধ বেরোচ্ছে। সারা রাত গলায় ঢেলেছো। এই, তুমি আগে ফ্রেশ হয়ে এসে বসো তো, আমি আমাদের দুজনের জন্য চা বসাচ্ছি। সুদীপা, আমায় বিশ্বাস করো, আমি সব শুনছি, আগে যাও ফ্রেশ হয়ে এসো। এই বলে সুদীপা এক প্রকার জোর করেই অভিজিৎকে বাথরুমে ঢোকালো। আগাগোড়া সমস্ত ঘটনাগুলো খুলে বলল অভিজিৎ। সুদীপা সব শুনছিল আর চায়ের কাপে থেকে থেকে চুমুক দিচ্ছিল। অভিজিতের বর্ণনা শেষ হতে সুদীপা বলল, দেখো, আমার মনে হচ্ছে তোমার ওকে খুব পছন্দ বলে তুমি এই রকম দেখেছো। কিন্তু এই রকম কেন? মানুষ প্রেমে পড়ে, হ্যালুসিনেট করলেও সে কি দেখে? ভিড়ের মধ্যে সে তার প্রেমিকার মুখ দেখতে পায়, কাছে না থাকলেও তার অস্তিত্ব অনুভব করে। আমার মতো কেউ দেখে না যে তার প্রেমিকা বুক চিরে রক্ত বের করছে, তার সেই রক্তের স্বাদ নিচ্ছে, রক্ত তার মুখে লেপ্টে নিচ্ছে। সুদীপা অভিজিৎকে শান্ত করার চেষ্টা করে। অভিজিৎ, আমার মনে হয় তোমার মানসিক এবং শারীরিক বিশ্রামের প্রয়োজন। বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। একটা কাজ করো, কিছুদিন ছুটি নিয়ে নাও, অন্য কোনো জায়গা থেকে ঘুরে এসো।
সুদীপা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেল। সেদিন আর কিছু হলো না। পরের দিন সকালে অভিজিতের নামে একটা চিঠি এলো। খামের মুখটা ছিঁড়ে চিঠিটা বের করলো অভিজিৎ। কাগজ দেখে মনে হলো পুরনো চিঠি। সেটার ভাঁজ খুলে পড়তেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এই চিঠি সে নিজেই লিখেছে, কেননা হাতের লেখাটা তারই। চিঠিটা লেখা হয়েছে বেশ কিছু সময় আগে, বিদিশা বলে একটা মেয়েকে। কিন্তু সে কে? অভিজিৎ বিদিশা বলে কাউকে তো চেনে না। বিষয়টাকে রসিকতা বলে উড়িয়ে দিতে পারত, যদি না হাতের লেখাটা অন্য কারোর হতো। চিঠিটা মন দিয়ে পড়ল সে। প্রেমপত্র, দুটি প্রেমিক প্রেমিকার কথোপকথন। অভিজিৎ ভেবে পেল না এই চিঠি সে কবে লিখেছে, আর এই বিদিশা মেয়েটি বা কে। ব্যাপারটা কিন্তু শেষ হলো না। এরপর থেকে রোজই একটা করে চিঠি আসতে লাগলো। একই হাতের লেখা, একই স্বাক্ষর, একই প্রেরক, বিদিশা। অভিজিতের মাথা ঘুরতে লাগলো। তার সাথে এইসব কি হচ্ছে, কেন হচ্ছে? অভিজিতের মাথা খারাপ হয়ে গেল সেই দিন যেদিন চিঠির বদলে একগোছা ছবি এলো পোস্টে। তার সঙ্গে ছবিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে, বোধহয় তারই নাম বিদিশা। কিন্তু অভিজিতের কিছুই মনে নেই। সে তো আদৌ বিদিশা বলে কাউকে চেনে না। কিন্তু ছবিগুলোতে তাকে দেখে চেনা যাচ্ছে না। কোনো ছবিতে হাত ধরে হেঁটে যাচ্ছে, আবার কোনো ছবিতে মেয়েটির মাথার খোপায় ফুল গুজে দিচ্ছে। অভিজিৎ সবকটা ছবি খুব মন দিয়ে দেখল, কিন্তু কোনো ছবিতেই মেয়েটির মুখটা সামনে থেকে তোলা হয়নি। অভিজিতের নিজেকে চিনতে অসুবিধা হচ্ছে না। শুধুমাত্র একটা ছবিতে মেয়েটার মুখ পুরোটা না হলেও কিছুটা দেখা যাচ্ছে, এবং সেটা খুঁটিয়ে দেখতেই সে চমকে উঠল। হাসপাতালে গিয়ে আবার কাজে মন দিল অভিজিৎ। রাত্রিবেলার শেষ অটপসি করার পর সে নিজের চেয়ারে গিয়ে বসল। একটু পরে সুদীপা সে ঘরে ঢুকল। অভিজিৎই ডেকেছিল। কেমন আছো অভিজিৎ? সে সুদীপার হাত ধরে উত্তরে বলল, ঠিকই ছিলাম, কিন্তু হঠাৎ করেই জীবনে কিছু ভুলে যাওয়া অতীতের মুহূর্ত আমার বর্তমান জীবনকে বড় বিচলিত করে তুলেছে। অতীতের মুহূর্ত? হ্যাঁ, অতীতের মুহূর্ত। বলে পুরো ঘটনার বিবরণ দিল সে। সুদীপা বলল, তাজ্জব। তাজ্জবই বটে। জীবনে যে কি চলছে ভগবানই জানে। আরও কিছুক্ষণ ওই বিষয়টার ব্যাপারে কথা চলল দুজনের মধ্যে। যতগুলো ছবি তার কাছে ছিল সে সবগুলোই ফেলে দিয়েছিল, কারণ ওগুলো অভিজিতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ছবিগুলো ফেলে দেওয়ার কথা শুনে সুদীপা যেন একটু দুঃখ পেল। বলল, সে কি, বৌদির ছবিগুলো সব ফেলে দিলে? হেই সুদীপা, আমি ভয়ে আতঙ্কে বিস্ময়ে চিন্তায় ঘুমোতে পারছি না, আর তুমি দয়া করে আমার লেগ পুলিং করো না তো প্লিজ। সুদীপা মুখ টিপে হাসল, বলল, ছবিগুলো তো ফেলেই দিলে, একটিবার তো আমায় দেখাতে পারতে, মেয়েটার চেহারাটা দেখতাম একবার। অভিজিৎ বলল। তুমি তাকে দেখেছো সুদীপা? সুদীপা অবাক হয়ে বলল, সে কি, আমি কিভাবে দেখলাম? অভিজিৎ চেয়ার ছেড়ে মায়ার ড্রয়ারের দিকে এগিয়ে গেল এবং সুদীপাকে ইশারায় সেখানে ডাকল। অভিজিৎ ড্রয়ারটা টেনে খুলল এবং তারপর বলল, এই মুখটাই ছিল ছবিতে। সুদীপা অবাক হয়ে গেল এবং কৌতূহল মেশানো গলায় বলল, সে কি, এই মেয়েটা ছিল ছবিতে? হ্যাঁ, এই মেয়েটাই ছিল ছবিতে, আমি নিশ্চিত। তাহলে তুমি এই মেয়েটাকে বেঁচে থাকা অবস্থায় চিনতে বলো? অভিজিৎ ব্যক্তিসূচক ভঙ্গিতে বলল, ধুর, ঠাট্টা করো না তো। আমি কোনোদিনও একে দেখিনি, মুখও চিনি না। তুমি যেদিন নিয়ে আসলে সেদিনই প্রথম দেখি একে। সুদীপা মৃদু অভিজিৎ! স্বরে ডাকল। হুম। অভিজিৎ মুখ তুলে তার দিকে তাকালো। তোমার সঙ্গে যা যা ঘটেছে তার কিছু সুরাহা পেলে? না গো সুদীপা, এখনো সেই ভয়ে ভয়েই দিন কাটাচ্ছি। বেশ,
আমার না তোমায় কিছু বলার আছে। কিছুক্ষণ থেমে বলল সে। হ্যাঁ বলো। এই কথাগুলো আমি কারোর সঙ্গে ভাগ করিনি কখনো, জানো। তোমাকে বিশ্বাস করি তাই বলছি। অবশ্যই, তুমি নিঃসংকোচে বলো। তুমি হয়তো জানো না, আমার একটা বোন আছে, তাকে নিয়েই কথা। তুমি আমাকে এর আগে তোমার বোনের কথা বলনি। যাই হোক, তোমার কথা বলো। আমার বোনের নাম, থাক, ওটা তুমি পরে বুঝে যাবে। আমার বোনের এক প্রেমিক ছিল, ধরে নাও তার নাম ছিল ভাস্কর। তাকে হয়তো তুমি জানো, নইলে পরে বুঝে যাবে কার কথা বলছি। তো এই ভাস্করকে আমার বোন মনে প্রাণে ভালোবাসতো। আমাকে প্রায়ই তার কথা বলতো, সে নাকি তাকে খুব ভালোবাসে। কিন্তু আদতে এই ভাস্কর ছিল 1 নম্বরের দুশ্চরিত্র পুরুষ। আমার বোন ছাড়াও আরও অনেক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আমার বোন কিন্তু প্রথমে ভাস্করের এই দিকটার ব্যাপারে কিছুই জানতো না। সে ভাস্করের প্রেমে মত্ত ছিল। হঠাৎ একদিন আমার বোন ভাস্করকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখতে পায়, যেটা দেখে মোটেও বন্ধুত্বপূর্ণ আলাপ বলে তার মনে হয়নি। সে বুঝতে পারল বিপুল সম্পত্তির লোভে ভাস্কর তার প্রেমের মায়াজালে ওই মেয়েটিকে ফাঁসিয়েছিল। সে ভাস্করকে এই বিষয়ে জিজ্ঞাসা করাতে সে আমার বোনকে নানা বাহানা দেখায়। অনেক জোরাজুরির পরও যখন সে সত্যিটা স্বীকার করল না, তখন আমার বোন ভাস্করকে ভয় দেখায়। যে মেয়েটির সঙ্গে সে ঘুরছে তাকে সমস্ত সত্যি কথা বলে দেবে। এইবার ভাস্কর ভয় পেয়ে যায়। আমার বোনকে বোঝাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু আমার বোন তো মানলই না, বরং তাকে একটা চড় কষিয়ে এলো। তারপর বেশ কয়েকদিন তারা দেখা সাক্ষাৎ করল না। আমার বোনটা আমার কোলে মাথা রেখে কাঁদত আর শোনাতো তার প্রেমিকের কথা। তাকে তার সর্বস্ব দিয়েছিল, কিন্তু তার বদলে আমার বোন কি পেল? বিশ্বাসঘাতকতা। তারপর একদিন আমার বোনটা একটা কাজে বেরোচ্ছি বলে বেরোলো, আর ফিরল না। অনেক খোঁজ করেছি, কিন্তু তাকে আর খুঁজে পেলাম না। তারপর তারপর কি হলো? বোনের মিসিং রিপোর্ট করেছিলাম, খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলাম, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনও আমি এই হাসপাতালেই কাজ করতাম। বলে সুদীপা থামল, তার দৃষ্টি নিচের দিকে। ওর প্রেমিকের কি হলো কিছু জানো? হয়তো ওই তোমার বোনকে খুন করেছে। সুদীপা রহস্যময়ভাবে হাসল। ঠিকই বলেছ অভিজিৎ, ওই লম্পট চরিত্রহীন ভাস্করই আমার বোনের হারিয়ে যাওয়ার কারণ। খুঁজে পেয়েছিলে তাকে? পেয়েছিলাম, ওকে আর আমার বোন দুজনকেই। কোথায়? অভিজিৎ উৎসুক হয়ে জিজ্ঞেস করল। ভাস্করকে পেয়েছিলাম এইখানে, তুমি যেখানে বসে আছো ঠিক ওইখানেই। আর এই ঘরেই আমি ওকে খুন করেছিলাম, জানো। ওকে খুন করেছিলে? আর সে আমার জায়গায় ছিল মানে? আমার আগে যিনি মর্গের প্যাথোলজিস্ট ছিলেন তার কথা বলছো? সেই মানুষটা আর তুমি দুজনেই একই মানুষ অভিজিৎ। অভিজিৎ অবাক হয়ে চেয়ে রইল সুদীপার দিকে। তুমি কি পাগল হয়ে গেছো সুদীপা? আমার সঙ্গে একটু এসো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। অভিজিৎ সুদীপাকে অনুসরণ করল। 1950-এর দশকে এই হাসপাতালে একটি পুরনো অটপসি ও প্যাথোলজি বিভাগ ছিল। পরবর্তীকালে নতুন উইং তৈরি হওয়ায় সেই পুরনো উইংটি বন্ধ করে দেওয়া হয়। সেই বন্ধ হয়ে যাওয়া অংশটি এখন হাসপাতালের বর্তমান বিল্ডিংয়ের নিচে। সুদীপা এবং অভিজিৎ এই জং ধরা লোহার দরজার সামনে এসে দাঁড়ালো, যেখানে একটা ছোট্ট সাইনবোর্ড ঝুলছে। তাতে অস্পষ্টভাবে লেখা আছে সেকশন C29। সেটা খুলল। এই দরজাটি সাধারণত তালাবন্ধ থাকে এবং সেখানে এখন রোগী দেখা হয় না বলে লোকচক্ষুর আড়ালে চলে গেছে। দরজাটার ভেতরে ঢুকলে দেখা যায় একটা লম্বা করিডোর।
কয়েকটি ফাইল রুম পেরিয়ে আরেকটি দরজার সামনে দাঁড়ালো তারা। অভিজিৎ জিজ্ঞেস করল, এর ভেতরে কি কোনো ল্যাব আছে? সুদীপা বলল, তুমি ঠিকই ধরেছ অভিজিৎ, এইখানে একটা বায়োটেকনোলজি ল্যাব রয়েছে যেখানে ক্লোনিং নিয়ে গবেষণা এবং পরীক্ষা করা হয়। ল্যাবটি সরকারি ফান্ডিংয়ে তৈরি হয়েছে। টিস্যু কালচার, হরমোনাল কন্ট্রাসেপটিভস, মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন ইত্যাদি নামে নথিভুক্ত। কিন্তু এখানে প্রকৃত কাজ হলো যে মৃতদেহকে কোনো ফ্যামিলি ক্লেম করে না, সেই অজ্ঞাত মৃতদেহগুলিকে ব্যবহার করে মানুষের ক্লোন তৈরি করা। সবই তো বুঝলাম, কিন্তু এইখানে কেন নিয়ে এলে? তোমার সব প্রশ্নের উত্তর তুমি এখানেই পাবে অভিজিৎ। সুদীপা দরজাটা খুলে দিল। ভেতরে ঠান্ডা ধোঁয়াটে পরিবেশ। অভিজিৎ দেখতে পেল ঘরের একপাশে টিস্যু কালচার টেবিল, যেখানে রাখা হয়েছে মানব কোষের পেট্রি ডিস্ক। কোষগুলোকে নিউট্রিয়েন্ট মিডিয়ামে ভিজিয়ে রাখা হয়েছে। একপাশে লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্কস, ভেতরে সংরক্ষিত ভ্রূণ, কোষ ও স্পার্ম স্যাম্পল। এছাড়াও রয়েছে এগ মেশিন ও অসিলোস্কোপ, আছে মাইক্রো ম্যানিপুলেটর এবং আরও বিভিন্ন রকম যন্ত্রপাতি। অনেকগুলো কাচের চেম্বারে মানুষের দেহ রাখা আছে। তাছাড়া একপাশে মৃতদেহ সংরক্ষণ করার জন্য মর্গের মতো সারি সারি ড্রয়ার রাখা আছে। খুব সম্ভবত তাতেও মৃতদেহ রাখা আছে। অভিজিৎ, তুমি জিজ্ঞাসা করছিলে না যে আমার বোনের সেই লম্পট প্রেমিকটিকে পাওয়া গেছে কিনা? তোমাকে তো বলেইছি যে আমি ওকে নিজের হাতে খুন করেছি, এবং এইটাও বলেছি যে সেই মানুষটা আর তুমি একই। কি বিশ্বাস হচ্ছে না তো? এই বলে সুদীপা একটা ড্রয়ারের দিকে এগিয়ে গেল এবং অভিজিতের উত্তরের অপেক্ষা না করেই ড্রয়ারের হাতল ধরে টান মারল। তার ভিতর যে মানুষের লাশটা রয়েছে সেটাকে দেখে অভিজিতের চিনতে কোনো অসুবিধাই হলো না, কারণ এই লাশটা যে তারই, অভিজিৎ সরকার। তার চোখ বিস্ফোরিত, মুখ শুকিয়ে গেছে, পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, গলার স্বর কাঁপতে থাকে। না, এটা 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 ভুল, এটা হতে পারে না। আমি বেঁচে আছি। সুদীপা মুচকি হাসল, বলল, ডক্টর অভিজিৎ, ইনি আমার বোনের খুনি। তাকে জলে ফেলে দিয়ে হত্যা করেছিল। আমার বোন সাঁতার জানত না, তাই সে জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিল। আর আমি বোনের লাশটা কোথায় খুঁজে পেয়েছিলাম জানো? এই রকম এক ড্রয়ারে। তোমার এখন যে অনুভূতিটা হয়েছে, আমারও সেদিন নিজের বোনের লাশটাকে এইখানে দেখে ঠিক তেমন অনুভূতি হয়েছিল, বরং সেখানে মিশেছিল দুঃখ, কষ্ট এবং বেদনা, যেটা আমার মনটাকে অনুতাপের কালো ছায়ায় ঢেকে দিচ্ছিল। যদি সেদিন বোনটাকে বেরোতে না দিতাম, তাহলে আর এরকমটা হতো না। সুদীপা, তুমি কি বলছো এসব? আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এগুলো? তাহলে তোমাকে দুটো ঘটনা বলি, শোনো। সুদীপা মুচকি হেসে বলল, আমার বোন আমায় কোনোদিনও জানতেই দেয়নি যে তার প্রেমিক কে। বোনকে বলেছিলাম যে তার প্রেমিককে আমার সঙ্গে যেন দেখা করায়, কিন্তু এই প্রস্তাবে তার প্রেমিক নাকি রাজি হয়নি, কারণ ভাস্কর থুরি অভিজিৎকে আমি চিনতাম, তাইও আমার সঙ্গে দেখা করতে চাইতো না। পরে তা বুঝতে পেরেছি। আচ্ছা, আমার বোনকে নিশ্চয়ই তুমি এখন বুঝতে পেরেছ। ছবিগুলোর সেই মেয়েটি এবং মর্গের সেই মেয়েটি, যাকে তুমি মায়া নাম দিয়েছ। বিদিশা? একদমই তাই। যাই হোক, আমার বোন বিদিশা হারিয়ে যাওয়ার পর তাকে নানা জায়গায় খুঁজেছি, আর সেই সময়টুকু আমি হাসপাতালে আসিনি। যখন আবার কাজে মন দিই, তখন একদিন মর্গের একটা ড্রয়ারে বিদিশার লাশ দেখতে পাই। দেখে তো আমি কান্নায় ভেঙে পড়ি, কিন্তু সে যে আমার বোন সেটা কেউ জানতো না। তখন আমি কাউকে কিছু না পরিচয় দিয়ে
খোঁজ খবর নিয়ে জানলাম যে সময়টা আমি হাসপাতালে আসিনি তখন বিদিশার লাশটা হাসপাতালে আসে। বোটানিক্যাল গার্ডেনের পাশের ঘাটে তার দেহ পাওয়া গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেহটা তুলে হাসপাতালে নিয়ে আসে। ভেবেছিল কাদায় পা পিছলে জলে পড়ে গিয়ে ডুবে গেছে। কেন যে তারা পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিল না? হাসপাতাল থেকে পুলিশের কাছে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু পুলিশ তেমন গুরুত্ব দেয়নি। সুদীপা একটা দীর্ঘ শ্বাস ফেলল, কিছুক্ষণ কি যেন ভাবল, যেন পরবর্তী কথাগুলো গুছিয়ে নিল বলার আগে। তারপর আবার শুরু করল। এরপর আমি বিদিশার সমস্ত জিনিস তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে ওর নিজের ডায়েরিটা পাই। আমি নিজেও জানতাম না যে বিদিশা ডায়েরি লিখত। সেই ডায়েরি পড়ে তার প্রেমিকের পাঠানো চিঠিগুলো খুঁজে পাই। ডায়েরি আর চিঠিপত্র পড়ে আমি জানতে পারি যে হাসপাতালের প্যাথোলজিস্ট ডক্টর অভিজিৎ সরকারি হলো তার প্রেমিক। জানতে পেরে আমি অবাক হয়ে যাই, কারণ আমি জানি লোকটা কীরকম দুশ্চরিত্র। সে কখনোই আমার বোনকে ভালোবাসেনি, এমনকি সে আমাকেও তার প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। আমার সন্দেহ হলো ওর উপরই, কারণ বিদিশাকে পাঠানো শেষ চিঠিতে সে তাকে অনুরোধ করেছিল একবার বোটানিক্যাল গার্ডেনে দেখা করার জন্য। সে নাকি সব ঠিক করে দেবে। আমি একবার সেই জায়গাটায় যাই যেখানে বিদিশার দেহ উদ্ধার হয়েছিল। আর একটু খোঁজাখুঁজি করতে গিয়ে আমি একটা কাদা মাখা রুমাল খুঁজে পাই, যেটাতে হলুদ সুতো দিয়ে AS লেখা ছিল। ব্যাস, আমার মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। এরপর আমি ঠিক করলাম যে করেই হোক ওকে খুন করতে হবে। আমার বোনের আততায়ীকে আমি কিছুতেই খোলা হাওয়ায় শ্বাস নিতে দেব না। সুযোগও চলে এলো এক সময়, এবং তার সদ্ব্যবহার করে তাকে হত্যা করলাম। কথার শেষে কিরকম একটা পৈশাচিক হাসি ফুটে উঠল সুদীপার মুখে। কিন্তু এত সহজে, মানে তাকে তুমি খুন করলে কি করে? খুব একটা পরিশ্রম করতে হয়নি। শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলাম। হাতে অবশ্য গ্লাভস পরেছিলাম, কিন্তু উইন্ড পাইপ টিপে ধরিনি, ওতে চোখ বেরিয়ে যায়। তাই গলায় দুপাশে আর্টারিতে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করেছিলাম। অবশ্য তারও আগে আমি ওর সঙ্গে চা শেয়ার করেছিলাম, আর তুমি বুঝতেই পারছো যে চায়ের মধ্যে কি ছিল। তো তারপর ও অজ্ঞান হয়ে গেলে আমি আমার কাজ সেরে ফেলি, এবং 3-4 মিনিটের মধ্যেই মৃত্যু ঘটে। এরপর যে কাজটা করেছিলাম সেটা আরও ইন্টারেস্টিং। একটা ব্লেড দিয়ে ওর কবজির শিরা কেটে দিই, যাতে আত্মহত্যার মতো বলে মনে হয়। আগে থেকে তৈরি করে রাখা একটা চিরকুট, যার মধ্যে অভিজিতেরই হাতের লেখা নকল করে লেখা ছোট্ট সুইসাইড নোট রেখে দিয়েছিলাম। আর তারপর ঘরটা আবার আগের মতো গুছিয়ে বেরিয়ে যাই। কেমন লাগলো বলো? সুদীপা হেসে প্রশ্ন করল। একদম নিখুঁত পরিকল্পনা। তবে অটপসি হয়নি? না, যেহেতু আত্মহত্যা ছিল তাই আর অটোপসি হয়নি। আর আমার সঙ্গে ডক্টর অভিজিতের সম্পর্ক ভালো ছিল, একথা সবাই জানত। তাই আমি যখন সবাইকে বললাম যে ডক্টর অভিজিৎ সুইসাইড করার কথা আমাকে এর আগে অনেকবার বলেছে, সবাই সেটা বিশ্বাস করে নেয়। আত্মহত্যা বলে কেউ পুলিশে খবর দেয়নি, আর পুলিশ এলে হাসপাতালের বদনাম আর রেপুটেশন খারাপ হওয়ার একটা ব্যাপার ছিল। তাই কর্তৃপক্ষ আর এই বিষয় নিয়ে জলঘোলা করতে চায়নি। আর এর ওপর কি সোনায় সোহাগা জানো? অভিজিৎ বরাবরই একা বসবাস করত, তাই কেউ তার মৃতদেহ দাবি করতে আসেনি। বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন, আর ওর বদনামের জন্য পরিবারের কেউই যোগাযোগ করেনি। সেই জন্য তার লাশ পাঠিয়ে দেওয়া হলো ল্যাবে, ফর দি সেক অব দি ক্লোনিং এক্সপেরিমেন্ট। আর সেই শরীরটাকেই আমি দেখলাম কিছুক্ষণ আগে, তাই তো? একদম ঠিক ধরেছ অভিজিৎ। তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে তুমি কে। ডক্টর অভিজিৎ সরকারের ক্লোন? এক্স্যাক্টলি মাই বয়।
সুদীপা মৃদু হাসল। অভিজিৎ যেন তার আসল পরিচয় জানতে পেরে উদাস হয়ে গেল। সুদীপার মুখের অঙ্গভঙ্গি পাল্টে গেল। সে মিষ্টি স্বরে অভিজিৎকে জিজ্ঞেস করল, আমার একটা অনুরোধ রাখবে অভিজিৎ? এটা আমার বোনের শেষ ইচ্ছা ছিল। এ ঘরে আর কোনো কাজ নেই, চলো আমরা ফিরে যাই। অভিজিৎ তার চেয়ারে বসল। অভিজিতের আগে আমার বোনেরও ক্লোন তৈরি করার চেষ্টা করা হয়েছিল, তৈরিও হয়েছিল, কিন্তু জানো সে কিছুতেই স্টেবল হচ্ছিল না। অবশেষে কিসে স্টেবল হলো জানো? অভিজিতের রক্তে। যে মানুষটা একজনকে খুন করলো তার রক্ত দিয়েই খুন হওয়া মানুষের ক্লোন স্টেবল হলো। কি আজব ব্যাপার, তাই না? সত্যি আজব বটে, কিন্তু বায়োলজিক্যালি অসম্ভব নয়। ব্লাডে যদি স্পেসিফিক এনজাইম, জেনেটিক রেগুলেটরি মলিকিউল যেমন মাইক্রো আরএনএ, ইমিউনোমডুলেটরি কম্পোনেন্টস ইত্যাদি থাকে, সেক্ষেত্রে সম্ভব। তোমার বোনের ক্লোনের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু তোমার কি অনুরোধ আছে বলছিলে? সেটা বলবো, কিন্তু তার আগে বলো, আমি তোমার সব থেকে ভালো বন্ধু, তাই না? আমি তো তাই মনে করি। তাহলে তুমি কিন্তু আমার অনুরোধ ফেলতে পারবে না অভিজিৎ। ঠিক আছে, তোমার অনুরোধ আমি না শুনেই মেনে নিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। বলো শুনি। আমার বাড়িতে ওই চিঠি আর ছবিগুলো তুমিই পাঠিয়েছিলে, তাই না? সুদীপা মাথা নিচু করে রইল। মনে হলো লজ্জা পেয়েছে। মৃদু স্বরে বলল, হ্যাঁ, আমিই পাঠিয়েছিলাম। কেন জানতে পারি কি? অবশ্যই, তোমার জীবনের শেষ মুহূর্তে তোমার সব প্রশ্নের উত্তর দেব আমি অভিজিৎ। শেষ মুহূর্ত মানে? অভিজিৎ চমকে উঠল। তখনই সে যেন পেছন থেকে অভিজিতের গলার দুপাশে করটির আঁটরি দুটো চেপে ধরল প্রচণ্ড জোরে। সে ছটফটাতে লাগলো। চাপ এত বেশি ছিল যে অভিজিৎ ধীরে ধীরে চেতনা হারাতে লাগলো। সুদীপা তখন বলল, তোমাকে একটু চিন্তিত দেখতে চেয়েছিলাম, তাই ওই ছবি আর চিঠিগুলো তোমায় পাঠিয়েছিলাম। দেখো অভিজিৎ, আমি আমার বোনের আততায়ীকে হত্যা করেছি ঠিকই, কিন্তু আমার বোন তো সেটা পারেনি। কিন্তু এখন তো আমাদের কাছে বিদিশা আর অভিজিৎ দুজনেরই ক্লোন আছে, তাই আমার বোন নিজে না পারুক, কিন্তু তার ক্লোন তো তার কাজটা করতেই পারে, তাই না বলো? তোমাকে অশেষ ধন্যবাদ অভিজিৎ, তুমি আমার অনুরোধ স্বীকার করলে তার জন্য। তবে তুমি না করলেও এটা তোমার সঙ্গে হওয়ারই ছিল, কিন্তু তুমি আমার এত ভালো বন্ধু কি না, তাই তোমার অনুমতি নিয়ে নিলাম, ঠিক বলো? সুদীপা হাসল। শেষের কথাগুলো অভিজিতের কানে গেল কিনা তা ঠিক বোঝা গেল না, কারণ তার মধ্যেই অভিজিতের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। অভিজিতের মৃতদেহটা চেয়ারের একদিকে হেলে পড়ার পর পেছন থেকে গ্লাভস পরা হাতে বিদিশা থুরিতার ক্লোন ঘরের বাইরে বেরিয়ে এলো। সুদীপা পকেট থেকে একটা ব্লেড বের করে সাবধানে অভিজিতের ঝুলন্ত হাতের কবজির শিরাটা কেটে দিল এবং ব্লেডটা মাটিতেই ফেলে রাখল। তবে সুদীপা এইবার আর কোনো চিরকুট রাখল না, কারণ সে সবাইকে বলবে যে ডক্টর অভিজিতের সুইসাইড করার ফলে সেই টেন্ডেন্সিটা তার ক্লোনের মধ্যেও চলে এসেছে। সুদীপার কথা সবাই বিশ্বাস করবে, কারণ সুদীপাই সমস্ত তৈরি করা ক্লোনগুলো মনিটর করে। একটা ভুল রিপোর্ট দিলেই সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর বিদিশা বা ডক্টর অভিজিতের ক্লোনের ভাষায় মায়ার শরীরটা আনক্লেমড বলে সেটাকে দাহ করার জন্য পাঠানো হয়েছে আজ। সুদীপা আর তার বোনের ক্লোনও সঙ্গে এসেছে। অবশ্য সুদীপা সেটিকে ক্লোন বলে না ভেবে নিজের বোন বলেই ভাবে। সুদীপা লক্ষ্য করল, যখন শরীরটাকে ক্রিমেশন চেম্বারে ঢুকিয়ে দেওয়া হলো তখন তার বোনের চোখের কোণগুলো ভিজে গেছে।
তার শেষ কাজের উৎস দেখে সে নীরবে চোখের জল ফেলছে। কিছুক্ষণ পর সে কাঁদতে কাঁদতে সুদীপাকে জড়িয়ে ধরল। সুদীপা বুঝল তার বোনের ক্লোনের ইমোশনগুলো ঠিকঠাক কাজ করছে। সুদীপা তাকে জড়িয়ে ধরল এবং মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালো তার বোনকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আলো আধারের মাঝে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিয়ে লেখা আজকের এই গল্পটি আমাদের পাঠিয়েছেন মেঘাদ্রি দাস। মেঘাদ্রি দাসকে অসংখ্য ধন্যবাদ। আপনিও যদি চান আপনার লেখা কোনো গল্প আমাদের চ্যানেলে পরিবেশিত হোক, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে পাঠিয়ে দিন আপনার গল্প। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর শুনতে থাকবেন আমাদের গল্প। ধন্যবাদ।